পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব ফৌজদারি মামলা বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, সাইবার সিকিউরিটির বদলে করা হবে নতুন আইন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ কাল উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। সংস্কার কমিশনের রিপোর্ট পাবার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন উপলক্ষে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উঠে আসে আইনি বিভিন্ন বিষয়। গণমাধ্যম থেকে প্রশ্ন আসে চলমান মামলা প্রসঙ্গে। ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। যারা হয়রানির শিকার হচ্ছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। ছাত্র জনতার আন্দোলনের সময় সব ফৌজদারি মামলা বাতিল করা হবে বলেও জানান তিনি। তুলে ধরেন ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করে নতুন আইন করার পরিকল্পনা। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি। বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের, কথা বলার অপরাধে স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলা, সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে বা উইথড্রন হয়ে যাবে। এটা আমরা আমাদের যারা আইন মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিয়েছি, এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে। এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলোর বর্ণনা থাকবে। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। অধ্যাদেশ পাশ হলে সে অনুযায়ী কার্যক্রম শুরু হবে। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগে নতুন আইন করা হবে বলেও জানান আসিফ নজরুল। বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট পাবার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এ ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছে গিয়েছিলাম, ওনারাও আমাদের সাহায্য করছেন। প্রতিটি মানুষ যাতে সঠিক বিচার পান সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় ১ মাসের মধ্যে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২ মাসের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শুনানিতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্নও তুলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আদানি পাওয়ার প্ল্যান্টের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি কেন পুনর্বিবেচনা নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদেরকে শুনেছেন, রাষ্ট্রপক্ষকে শুনেছেন, শুনে একটা রুল ইস্যু করেছেন যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন। সাথে সাথে ৩টা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সাথে কমনওয়েলথের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর লুইস ফানসেন্সি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আব্দুল্লাহ মামুন সহ ৬ জনের প্রতিনিধির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, কমনওয়েলথ নির্বাচনের সহায়তা করতে আগ্রহী। তারা চাচ্ছেন দেশে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। পরে লুইস ফানসেন্সি বলেন, কমনওয়েলথ সবসময় নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে। 56 countries are always yearning and looking for free, fair and transparent elections. I think that's the lesson. That's where we can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people.
বিএনপি ক্ষমতায় যেতে নয়, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি দেশ শাসন নয়, পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণের কল্যাণে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচন হবে। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসন হটাতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলেও ছাত্ররা সফল হয়েছে। আমরা তো প্রতিরোধ করে তুলতে পারিনি, সেইভাবে মিটিং করেছি, আন্দোলন করেছি, সবকিছু করেছি, কিন্তু ফাইলের ধাক্কা দিয়ে তাকে সরাতে পারিনি। শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের, যে তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে। এই থেকে মেনে নিয়েই কিন্তু আমাদের সামনের দিকে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তৈরি করা, আমরা সমর্থন দিয়েছি, ছাত্ররা হচ্ছে ডক্টর ইউনূসকে দিয়েছে, আমরা সবাই খুশি হয়েছি, তাই না? যে একদম সকল নিরপেক্ষ যোগ্য মানুষকে দেওয়া হয়েছে। একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। গণতন্ত্রের পথ সুসংহত করতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন তিনি। সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ন, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, কোনো একক ব্যক্তি নয়, ১৮ কোটি মানুষের মধ্যে যারা গণতন্ত্রে বিশ্বাস করেছে তারাই জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি জনগণ আমাদের ভোট দেয়, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণে এই ৩১ দফা সংস্কার ইনশাআল্লাহ আমরা সম্পাদন করব আমাদের জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা চালাবে বাংলাদেশ। তিনি আরও বলেন, নির্বাচনে হাসিনার আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে তার কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দি হিন্দু পত্রিকাকে একথা বলেন। এ সময় অধ্যাপক ইউনূস তার সরকারের ১০০ দিনের কাজের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি দৃঢ়ভাবে মৌলবাদের উত্থান এবং দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেছেন। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেয়া এই সাক্ষাৎকারে সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে, কিছু দুর্বল ব্যাংক খুঁড়িয়ে চলবে, কিন্তু সেগুলো বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশের আর্থিক খাতের আইন দুর্বল নয়, ব্যাংকগুলো সঠিকভাবে মেনে না চলাও কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। সুশাসনে গুরুত্ব দিয়ে পলিসি তৈরি, পুঁজিবাজার সংস্করণে নতুন নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তারপর ব্যাংকিং সুপারভিশন কমিটি আছে, বাজার যারা আমরা জানি, তাদের যে হিসেবে বাজার 1, 2, 3 এগুলি সে করতে পারলাম। সাথে সাথে আমাদের নিজস্ব কোম্পানির আইন আছে, ব্যাংক কোম্পানির আইন আছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার আছে, সেগুলো আমরা পরিপালন করতে চেষ্টা করি। বাংলাদেশে আর্থিক খাত এসব ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ব্যাংকের নর্ম পরিপালন করে না। রাজধানী সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের ডাকা অনির্দিষ্টকালের কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এদিকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে 12 সদস্যের একটি প্রতিনিধি দলের সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।
আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ে আলোচনার মাধ্যমে তারা আমাদের এটা জানায় যে 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিটি করা হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপর ভিত্তি করে তার সিদ্ধান্ত জানার ইচ্ছা পোষণ করে আমরা আজকের দিনটা সেটা কিন্তু বিরত রেখেছি। দর্শক, এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অপু, তিতুমির কলেজের শিক্ষার্থীদের ক্লোজ ডাউন কর্মসূচির ব্যাপারে আমরা জেনেছি, সার্বিক কি পরিস্থিতি দেখছেন? মুন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে জানাতে হয় তিতুমির কলেজের ছাত্ররা বা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু গতকালকে থেকে আন্দোলন তারা চালিয়ে আসছিলেন যে এই প্রতিষ্ঠানটাকে বিশ্ববিদ্যালয়ে কীভাবে রূপান্তর করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু তারা আন্দোলন করেছেন এবং তারা যৌক্তিক আন্দোলন নিয়ে কিন্তু মাঠে নেমেছেন এবং একটি বিশ্ববিদ্যালয় করতে গেলে কী ধরনের ক্রাইটেরিয়া লাগে সেই ক্রাইটেরিয়া কিন্তু তারা হাতে নিয়েই কিন্তু আন্দোলনে নেমেছেন এবং অন্য আরও যে 6 প্রতিষ্ঠান রয়েছে সেই 6 প্রতিষ্ঠানের সাথেও কিন্তু তারা একমত পোষণ করে এবং তারা যে রূপান্তর চেয়েছিল সেটির বিষয়ে কিন্তু তারা দ্বিমত পোষণ করেনি এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেটি তাৎক্ষণিকভাবে তারা সেটিকে আসলে নিজের মানে আয়ত্তে আনতে সক্ষম হয়েছে। আজকে আসলে তিতুমির কলেজে সকাল 8টার দিকে 8:30 যখন পুলিশের একটি বড় সচেতন জল মানে কমানে সেখানে যখন থামে, এরপর কিছু পুলিশ চলে আসে। এই খবরটি কিন্তু মুহূর্তের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে ছড়ে যায়। এর পরপর কিন্তু আসলে শিক্ষার্থীরা এই যে তিতুমির যে কলেজ ক্যাম্পাস যে শাটডাউন, সকল প্রকার কর্মসূচি বন্ধ, পরীক্ষা বন্ধ এবং আপনার কোনো একাডেমিক কার্যক্রম চলবে না, এইসব নিয়ে কিন্তু তারা আন্দোলন এখন চলমান রয়েছে এবং আমরা এখানে প্রতিষ্ঠানে এসে দেখেছি শুধু শিক্ষার্থীদের আন্দোলন চলছে এবং যতগুলো প্রশাসনিক অবকাঠামো যে কার্যক্রমগুলো সেগুলো বন্ধ রয়েছে। তো এই তিতুমির কলেজের পক্ষে আসলে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা এখন তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এই যৌক্তিক আন্দোলনের আসলে মূল দাবিটা কী এবং আপনাদের উপদেষ্টার কাছে আজকে আপনাদের কজন সদস্য বৈঠক করার কথা রয়েছে, আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে 14 জন যাবে, তো সেই প্রেক্ষিতে আসলে আপনারা এখন কোন দিকে এগোবেন? ধন্যবাদ। আমাদের আসলে যে মূল দাবিটি ছিল শান্তিপূর্ণ উপায়ে এবং যৌক্তিক তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে তিতুমিরকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, এই বিষয়টি যে অত্যন্ত যুক্তিযুক্ত একটি দাবি সেটি হচ্ছে সকলকে অবগত করা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা, যেটি ইতিমধ্যেই আমরা বারবার করার চেষ্টা করেছি। প্রশাসন কোনোভাবেই কর্ণপাত করেনি। পরবর্তীতে আপনারা জানেন যে গতকালকে একটি কর্মসূচি, আমাদের রেলপথ অবরোধের একটি কর্মসূচি ছিল এবং মাঝপথে হচ্ছে আলোচনার একটি প্রস্তাবনা এলো। তাহলে আমাদের সবচেয়ে বড় প্রশ্নটি হলো, তাহলে আমরা তো আলোচনা শান্তিপূর্ণভাবেই চেয়েছিলাম, আমরা তো অবরোধ চাইনি, তাহলে আলোচনার দরজাটা খোলার জন্য কেন বিলম্বিত করা হলো? সেটি হচ্ছে তাহলে কি বলতে হয় না যে হচ্ছে কঠোর কর্মসূচি ছাড়া প্রশাসনের কখনো টনক নড়ে না? সেই জায়গা থেকে আজকে গতকালকে একটি আমাদের একটি মন্ত্রণালয়ে মিটিং ছিল, সেটি সেক্ষেত্রে হচ্ছে কোনো একটি স্পষ্ট নির্দেশনা বা হচ্ছে সুস্পষ্ট ঘোষণা আমাদের আসেনি। তো তারই প্রেক্ষাপটে আমরা এর প্রতিবাদ স্বরূপ ক্যাম্পাস ক্লোজ ডাউন কর্মসূচি আজকে ঘোষণা করেছিলাম এবং আজকে একটু আগেই আমি আপনাকে অবগত করেছিলাম আমাদের 14 সদস্যের একটি প্রতিনিধি মন্ত্রণালয়ে গিয়েছেন আলোচনার জন্য। তারা মন্ত্রণালয় থেকে আমন্ত্রণ পেয়েছেন, তারা আলোচনার জন্য ইতিমধ্যেই রওনা হয়ে গেছেন এবং একই সাথে আমরা অপেক্ষা করব তাদের জন্য, প্রশাসনের সেই সুনজরের জন্য, তাদের সেই বার্তাটির জন্য। পরবর্তীতেই আমরা তাদের বার্তা শুনে আমাদের কর্মসূচি কি হতে পারে সেটি আমরা ঘোষণা করব। তবে আলোচনা যদি ফলপ্রসূ না হয় বা আপনাদের প্রত্যাশা অনুযায়ী না হয় তখন আপনারা কোনো কর্মসূচি কি দেবেন? জি অবশ্যই, কারণ হচ্ছে দেখুন আমাদের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে, এটির হচ্ছে কার্যকরী পরিকল্পনা এবং অগ্রগতি। সেটি যদি না হয় তাহলে অবশ্যই আমরা বাধ্য হব এবং হচ্ছে বাধ্য বলতে হচ্ছে আমরা মনে করব যে প্রশাসন আমাদেরকে এক প্রকারান্তরে বাধ্য করবে রাজপথে ঠেলে দিতে এবং এর জন্য যদি কঠোর কর্মসূচি যেটি আনা প্রয়োজন সেটি আমরা অবশ্যই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনি শুনছিলেন আসলে যিনি ছাত্র প্রতিনিধি রয়েছেন উনি স্পষ্ট করে একটা বার্তা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন, যদি তাদের ন্যায্য দাবি মানা না হয় এবং যে ক্রাইটেরিয়ার মধ্যে তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে দাবি দিতে
তারা নেমেছেন, সেটি যদি দাবি পূরণ না হয় তাহলে তারা রাজপথে নামতে বাধ্য হবে, যেটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে সেমনটি কিন্তু ইঙ্গিত দিয়েছেন, আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন। তো আসলে এখন পর্যন্ত এই ছিল আসলে কর্মসূচি, এবং এই কর্মসূচি তার চলমান রয়েছে। উপদেষ্টারা আসলে যারা যেসব শিক্ষার্থীদেরকে ডাক পড়েছে তারা সেখানে গিয়েছেন, কথা বলছেন, এবং কথা বলার পরে তাদের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত তারা গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। তো মন, এটাই ছিল আমার কাছে তিতুমির কলেজ এলাকা থেকে সর্বশেষ খবর। মন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মহাখালীতে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সেখানকার সবশেষ তথ্য নিয়ে। মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে অবস্থান ছেড়েছেন সাদপন্থী তাবলিগ জামাতের সদস্যরা। মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নেন সাদপন্থীরা। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় যানজট। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় আনার অনুমতি চেয়ে মঙ্গলবার সকালে সাদপন্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা। সাদপন্থীরা বলেন, তাদের এক দফা দাবি মাওলানা সাদকে ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই দেশে হাজারো মানুষ মারা গিয়ে নতুন একটা অবস্থা দেশে তৈরি হলো, একটা ডেভেলপমেন্ট তৈরি হলো, মানুষের মধ্যে একটা জাগরণ আসলো। আর এই সরকারেরই উচ্চপদস্থ এবং গুরুত্বপূর্ণ উপদেষ্টা বললেন আগে যেভাবে চলেছে সেভাবেই চলবে। আমরা ভীষণ রকম হতাশ হলাম। আমরা চাই যে আমাদের আমির সাহেবের নামে যে নিষেধাজ্ঞা দিয়ে উনার ভিসা বন্ধ করে রাখা হয়েছে, ভিসা দিয়ে দেওয়া হোক। উনাকে কিভাবে আনতে হয় সেটা আমরা দেখব। আমরা উনার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার বাংলাদেশে আছি, আমরা কোনো অবস্থাতে উনাকে বাদ দিয়ে আর কোনো ইজতেমা হতে দিব না, আর আমরা ইজতেমা করব না। পরে সকাল 9:30টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আমন্ত্রণে তবলিগ জামাতের 9 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনার সামনে যান এবং সেখানেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে, হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নরমাল হবে। এরপর বেলা 11:20 নাগাদ সাদপন্থীরা কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে সড়কের অবস্থান ছেড়ে দেন। মাওলানা সাদের বক্তব্য নিয়ে 2018 সালে তবলিগ জামাতের ভেতর তীব্র বিভাজন তৈরি হয়। তার কিছু বক্তব্যকে শরীয়ত বিরোধী ও ইসলামের মূলনীতি পরিপন্থী বলে দাবি করেন তবলিগ জামাতের একটি অংশ। এর ফলে দেশে তবলিগ জামাতের 2 ভাগে বিভক্তি দেখা দেয়। এ দ্বন্দ্বের প্রেক্ষিতে সাদ বিরোধী অংশের চাপের মুখে তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া বন্ধ করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র আসামি পক্ষে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 19 জুলাই নিউ মার্কেটের 1 নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এখানে যে দায়িত্ব পালন করেছি, যে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি এবং সেই কথাগুলো উনি বলেছেন, এবং যে অসুস্থ সেটাও উনি বলেছেন, উনি ফ্রিডম ফাইটার ছিলেন সেটাও বলেছেন, এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন এবং মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই কথাগুলো উনি সাবমিশনে বলেছেন। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীদের কথা শুনেন, রিমান্ড বাতিলের প্রার্থনা করেন তারা এবং জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন।